তো আজকে আমরা আলোচনা করব লিনিয়ার রিগ্রেশনের যে অ্যাসাম্পশনগুলো আছে সেগুলো। আমরা এ পর্যন্ত লিনিয়ার রিগ্রেশন কি, কোরিলেশন, দুইটা কন্টিনিউয়াস ভ্যারিয়েবলের মধ্যে যে অ্যাসোসিয়েশন সেটা আমরা কোরিলেশনের মাধ্যমে দেখেছিলাম, এবং সেখান থেকে আমরা রিগ্রেশনে চলে গেছি। রিগ্রেশনে শুধু অ্যাসোসিয়েশনটা দেখা হয় না, এখানে ওই ডিপেন্ডেন্সটা দেখা হয়, বিকজ রিগ্রেশনে একটা আউটকাম ভ্যারিয়েবল থাকে, প্রেডিকশন করি আর কি একটা আউটকাম ভ্যারিয়েবল। তো সেই প্রেডিকশানটা যে করি, কি কি ফ্যাক্টর, কি কি ভ্যারিয়েবল বা কি কি প্রেডিক্টর ওই আউটকাম ভ্যারিয়েবলকে ইনফ্লুয়েন্স করে সেইটা আমরা দেখতে চাই। সেই ইনফ্লুয়েন্সের নেচারটা কেমন, এটা কি পজিটিভ ইনফ্লুয়েন্স নাকি নেগেটিভ ইনফ্লুয়েন্স, স্ট্রেংথ কেমন, হ্যাঁ সেটা আমরা দেখি আর কি। তো সিম্পল লিনিয়ার রিগ্রেশনে বলেছিলাম যে একটা মাত্র প্রেডিক্টর থাকে, মানে একটা মাত্র ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকে, যেটাকে পপুলারলি সবাই বলে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, বাট প্রেডিক্টর বললে একটু সুবিধা হয়, একটু ভালো হয় আর কি, কারণ ইন্ডিপেন্ডেন্স আবার স্ট্যাটিস্টিক্যাল একটা কনসেপ্ট আর কি, অনেক সময় ওটার সাথে কনফিউশন লেগে যেতে পারে। লিনিয়ার রিগ্রেশনের একটা ইম্পর্ট্যান্ট পিস হচ্ছে এই লিনিয়ার রিগ্রেশনের যে অ্যাসাম্পশন সেটা চেক করা। এখন আমরা বিশেষ করে যারা এই রিগ্রেশন ডিসিশন সায়েন্সে ব্যবহার করে, মানে স্ট্যাটিস্টিক্যাল সেন্সে, তারা কিন্তু বুঝে যে এই লিনিয়ার রিগ্রেশনের অ্যাসাম্পশনগুলো খুবই ইম্পর্ট্যান্ট। কারণ হচ্ছে যে অ্যাসাম্পশন যদি ঠিক না থাকে তাহলে আসলে এই মডেলটা কোনো কাজের না। কিন্তু আজকাল যেটা হচ্ছে, ধরেন মেশিন লার্নিং সবাই এত মানে পপুলার হয়ে গেছে জিনিসটা, যে এই জিনিসটা আর ওইভাবে হাইলাইট করা হচ্ছে না, বলছে না যে আসলে এটা কত একটা ইম্পর্ট্যান্ট জিনিস। এর মূল কারণ হলো যে যারা মেশিন লার্নিং কনটেক্সটে রিগ্রেশন ব্যবহার করে তাদের কাছে আসলে এই অ্যাসাম্পশনটা ইম্পর্ট্যান্ট না। কেন ইম্পর্ট্যান্ট না? কারণ তারা প্রেডিকশানের উপরে বেশি ফোকাস দেয়। এখন কথা হচ্ছে অ্যাসাম্পশন যদি ইম্পর্ট্যান্ট না হয় তাহলে প্রেডিকশানটা ওইভাবে ভালো হবে কি হবে না, আসলে ওইটা একটা বিগ কোয়েশ্চেন। কারণ অ্যাসাম্পশন যদি ইনভ্যালিড হয়ে যায় তাহলে অ্যাকচুয়ালি ওই মডেল দিয়ে প্রেডিকশানটাও হবে না, ইনভ্যালিড হয়ে যাবে। বাট মেশিন লার্নিং কনটেক্সটে রিগ্রেশনটাকে শেখানো হয় একটা টুল হিসেবে, যে ইনফ্যাক্ট এটা হচ্ছে আমার ফার্স্ট টুল। মানে স্ট্যাটিস্টিক্সের সবচেয়ে বেশি ব্যবহৃত যে টুল সেটা হচ্ছে রিগ্রেশন, এবং মেশিন লার্নিংয়ের সবচেয়ে বেশি ব্যবহৃত টুলটার আন্ডার দ্য হুড আসলে রিগ্রেশন কাজ হচ্ছে আর কি। তো সেই জন্য রিগ্রেশন হচ্ছে খুবই ফান্ডামেন্টাল একটা জিনিস, সেটা আপনাকে আমাদের ভালো মতো বুঝতে হবে। এবং এই লিনিয়ার রিগ্রেশনের যে অ্যাসাম্পশনগুলো সেটা, সো আমার যে অডিয়েন্স আজকে বা আমি যাদেরকে অ্যাড্রেস করতে চাচ্ছি, যারা রিগ্রেশনটাকে ডিসিশন সায়েন্সে ব্যবহার করে, মানে হলো আপনি মডেল খালি বিল্ড করবেন না, সেই মডেলটা আসলে এই মডেল দিয়ে আপনি একটা ডিসিশান নেবেন, আপনার মডেলের যে কোফিশিয়েন্ট আসবে, যে ভ্যালুগুলো আমরা পাবো সেটাকে কীভাবে ইন্টারপ্রেট করবো, মানে আমরা ইন্টারপ্রিটেশানে আমাদের মেইন ইম্পর্ট্যান্স বা আমাদের ফোকাস লক্ষ্য, প্রেডিকশানে না। প্রেডিকশানের জন্য আমরা অন্যভাবে ব্যবহার করব, কিন্তু আজকের যেটা আলোচনা সেটা হলো আমরা রিগ্রেশন মডেল ইটসেলফ আমরা কীভাবে আমাদের ডিসিশান মেকিংয়ে, আমাদের কনক্লুশনে, পলিসি চেঞ্জে ব্যবহার করব, সেই লক্ষ্যে আমাদের এই অ্যাসাম্পশনগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এবং অ্যাসাম্পশন ঠিক না থাকলে আসলে রিগ্রেশনটা ইউজলেস হয়ে যাবে। তো আজকে যেগুলো আমরা আলোচনা করব সেটা হচ্ছে কেন এই অ্যাসাম্পশনগুলো ইম্পর্ট্যান্ট, কারণ হলো যে আমরা যে একটা মডেল তৈরি করলাম সেই মডেলটা আসলে ইউজফুল কিনা, অ্যাডিকুয়েট কিনা, যথেষ্ট কিনা সেটা দেখা যাবে। তারপরে রিগ্রেশনের যে প্যারামিটারের কথা বলছিলাম সেটার এস্টিমেটেড ভ্যালুগুলো আসলে তারা স্টেবল কিনা, মানে এটা কি আবার নতুন ডেটা অ্যাড করলেই ওই ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে কিনা। হ্যাঁ, স্ট্যাবিলিটি ইজ খুব ইম্পর্ট্যান্ট, বিকজ আমরা ওটা ডিসিশন মেকিংয়ে ব্যবহার করব। তারপর আমরা রিগ্রেশনের মধ্যে অনেক হাইপোথিসিস টেস্ট করব, কনফিডেন্স ইন্টারভাল বের করব। এই জিনিসগুলো এনশিওর করার জন্য যে ওগুলো ভ্যালিড, সেজন্য আমাদের অ্যাসাম্পশনটা ইম্পর্ট্যান্ট। কিছু শর্ট টার্ম প্রেডিকশান, রিগ্রেশন দিয়ে আমরা কিন্তু লং টার্ম প্রেডিকশন করি না, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। কেন সেটা আমরা আজকে হয়তো বা আলোচনায় বের হয়ে আসবে আর কি, হয়তো বুঝবেন আর কি। অনেকে হয়তো জানেন কিন্তু ঠিক ক্লিয়ার না, আশা করি এটা ক্লিয়ার হবে। রিগ্রেশনের মধ্যে রিগ্রেশনের প্রেডিকশানটা আসলে আমরা করব হচ্ছে ডেটার যে রেঞ্জ আছে সেই রেঞ্জের মধ্যেই আমরা প্রেডিকশানটা নর্মালি করি, অথবা লিটল বিট অফ আউটসাইড দ্য রেঞ্জ, কিন্তু খুব বেশি দূরের প্রেডিকশন আমরা করি না। তো আমাদের মূল ফোকাসটা হচ্ছে আমার মডেল অ্যাসাম্পশনে ডেফিনেটলি, কিন্তু আমি একটু আগে থেকে শুরু করব, যেখানে আমি আসলে কিছু জিনিস রিভিউ করবো আর কি। এটা অনেকের হয়তো জানা আছে কিন্তু অনেকে হয়তো জানেন না। কিছু ফাউন্ডেশনাল জিনিস আমি রিভিউ করবো, তার মধ্যে একটা হচ্ছে যে দ্য কনসেপ্ট অফ ডেটা ডিস্ট্রিবিউশন। আমরা যখন বলি দিস ইজ দ্য ডিস্ট্রিবিউশন অফ দ্য এরার, দিস ইজ দ্য ডিস্ট্রিবিউশন অফ এ ভ্যারিয়েবল, হোয়াট ডু উই অ্যাকচুয়ালি মিন বাই দ্যাট, ওইটা আমি একটুখানি কুইকলি রিভিউ করব। এবং
সেই সাথে রিভিউ করব এম্পিরিক্যাল রুল সেইটা এবং স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন। কারণ এই কনসেপ্টটা শুধু রিগ্রেশনের জন্যই না, আপনার মেশিন লার্নিংয়ের যে কোনো জায়গায় এই কনসেপ্ট দুটো লাগবে। তারপর আমরা রিগ্রেশনের অ্যাসাম্পশনে চলে যাব এবং সেই অ্যাসাম্পশনগুলো চেক করব এবং সেগুলো ভায়োলেশন হচ্ছে কি হচ্ছে না কিভাবে দেখব এবং এটার কনসিকোয়েন্সটা কি সেটা আমরা দেখব আর কি। ডিস্ট্রিবিউশন, ডেটা ডিস্ট্রিবিউশনটা বোঝার জন্য আমরা প্রথমেই যেটা করব যে ধরুন আমরা চিন্তা করলাম যে মানুষের যে হাইট, হ্যাঁ ছেলেদের যে হাইট, এটার মনে করা যাক যে অ্যাভারেজ হাইট হচ্ছে যে 5 ফিট 4 ইঞ্চি বা এরকম আর কি, হ্যাঁ। তো ওটা হলো অ্যারাউন্ড 64 ইঞ্চিস, রাইট। এবং তার একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে 3 ইঞ্চিস। এখন আমি এটা অ্যাসিউম করতেছি আপনারা এই মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের এই কনসেপ্টটা জানেন, সেটা আর কি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে বেসিক্যালি ভ্যারিয়েবিলিটি অ্যারাউন্ড দ্য মিন। তো সেই ধরনের একটা পপুলেশন থেকে, একটা জনগোষ্ঠী থেকে আমি 100 র্যান্ডমলি সিলেক্টেড মেনকে আমি নিয়েছি, যে 100 জনকে আমি র্যান্ডমলি সিলেক্ট করলাম, তাদের এই হাইটের ডিস্ট্রিবিউশনটা আমি দেখব। তো এটার জন্য আমি কি করেছি, জাস্ট আমি একটা এর টুল ব্যবহার করেছি, র্যান্ডম নাম্বার জেনারেট করেছি। আপনি এনি সফটওয়্যার ইউজ করতে পারেন, পাইথন ইউজ করতে পারেন, এক্সেল ইউজ করতে পারেন, এনিথিং উইল ওয়ার্ক। আমি জাস্ট ইউজ করেছি বিকজ ইট ইজ ভেরি ইজি টু ডু উইথ এখন এটা যদি আমি প্লট করি, এটার ডিস্ট্রিবিউশন দেখা যাবে এরকম, হ্যাঁ। এটা হলো হিস্টোগ্রাম ড্র করেছি। বেসিক্যালি দিজ আর দ্য বাকেটস, হ্যাঁ। এই বাকেটের মধ্যে কতগুলা ইন্ডিভিজুয়াল আছে তাদের কাউন্ট, হ্যাঁ, সেটা। এবং এই যে দেখেন, এটাকে আমরা বলি কি নর্মাল ডিস্ট্রিবিউশন, তাই না? এটা একটা বেল শেপ ডিস্ট্রিবিউশন। তো এই যে কনসেপ্ট অফ ডিস্ট্রিবিউশন আমি আমাদের ড্র করতেছি, সে এরকম স্মুথ একটা কার্ভ যদি আমরা ড্র করি, তাহলে সেই বেল শেপ ডিস্ট্রিবিউশনটা আমরা পাই। তো এই যে ডিস্ট্রিবিউশন, আমরা যখন বলবো যে ডিস্ট্রিবিউশন অফ এরার, ডিস্ট্রিবিউশন অফ এজ, ডিস্ট্রিবিউশন অফ সামথিং, আপনি ইমিডিয়েটলি এইরকম একটা ফিগার চিন্তা করবেন। নট নেসেসারিলি এরকম বেল শেপড হবে, অন্য কোনো শেপেও হতে পারে, বাট যদি আমরা বলি যে নর্মাল ডিস্ট্রিবিউশন, তখন এটা এরকম দেখা যাবে। এটাই হচ্ছে কনসেপ্ট অফ ডেটা ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? তো আমরা যখন ওই এরারের ডিস্ট্রিবিউশনটা বলবো, রিগ্রেশনের যে এরার হবে, মিস্টেক হবে, হ্যাঁ, রেজিজুয়াল বলি আমরা, সেটা ডিস্ট্রিবিউশনটার যখন কথা বলবো, আমরা বলবো যে এটা নর্মালি ডিস্ট্রিবিউটেড, তখন এটা এইরকম দেখা যাবে। এইটা আপনার মাথায় থাকতে হবে আর কি। তো এখন এটা কিছুই না, এটা জাস্ট ডেটাটা কীরকম সেটা আমি এখানে দিয়েছি। 100 পিপলের আমি এইজটাকে জেনারেট করে সেটা প্লট করেছি আর কি, সেটা এখানে আছে। এখন এই তো গেল ডিস্ট্রিবিউশন। আর দ্বিতীয় যে কনসেপ্টটা, সেটা হলো এম্পিরিক্যাল রুল। আপনারা হয়তো শুনে থাকবেন জিনিসটা, হয়তো বা এই টার্মে নাও শুনে থাকতে পারেন, বাট ওভারঅল কনসেপ্টটা হয়তো জানেন। সেটা হলো ডেটার ডিস্ট্রিবিউশন যদি নর্মাল হয়, তাহলে রাফলি অ্যাপ্রক্সিমেটলি 68% of the observation will be within one standard deviation of the mean. সেটা হলো এই যে উপরের কোনায় যে ছবিটা আমি ড্র করেছি হাত দিয়ে, এই সেন্টার ভ্যালুটা হচ্ছে মিন, এবং এখান থেকে যদি আমরা 1 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ডিস্টেন্সে এদিক ওদিকে যাই, হ্যাঁ, ডান দিকে এবং বাম দিকে, তাহলে যে এরিয়াটা আমরা পাবো এইটা হচ্ছে অ্যারাউন্ড 68%। ইন আদার ওয়ার্ডস, আমরা যে ওই যে 100 ডেটা পয়েন্ট জেনারেট করেছি, 100 মেল তাদের হাইট আমরা জেনারেট করেছি, এর রাফলি 68 ইন্ডিভিজুয়ালের এজ হবে 1 স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মধ্যে। তো 1 স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা কী হবে? 64 মাইনাস 3 আর 64 প্লাস 3 এর মধ্যে আর কি। মানে হলো 61 থেকে 67 ইঞ্চির মধ্যে 68 পিপলের এজটা থাকবে, আসলে হাইটটা থাকবে, এটাই বোঝানো হচ্ছে। তো তেমনিভাবে 2 স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মধ্যে অলমোস্ট 95% অফ দিস 100 জেনারেটেড হাইট, 95 ইন্ডিভিজুয়ালের হাইটগুলো এই 2 স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মধ্যে থাকবে, এবং অলমোস্ট 100%-এর রেঞ্জ থাকবে, মানে তারা থাকবে হলো এই 3 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন রেঞ্জের মধ্যে। তো এই যে এটাকে বলে এম্পিরিক্যাল রুল, এবং এইটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট আর কি, যেটা আমরা এখান থেকে আজকে জানলাম আর কি। তো এই এম্পিরিক্যাল রুলটা আমাদের কাজে লাগবে যখন আমরা বিশেষ করে হাইপোথিসিস টেস্ট করি, এই সেম কনসেপ্টটা আমাদের কাজে লাগে আর কি। তো এম্পিরিক্যাল রুলটা আমি বলে রাখলাম। এরপরে আমরা আরেকটা জিনিস, এই এম্পিরিক্যাল রুলে একটা সিমুলেশন আমি করেছি, যে দেখানোর জন্য আসলে আমরা এই যে 1000 ইন্ডিভিজুয়ালের হাইট আমরা জেনারেট করেছি, যেখানে যাদের মিন ছিল 50 এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 3, এবং আমরা দেখিয়েছি যে জাস্ট সিমুলেশনের মাধ্যমে দেখলাম যে 1 স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মধ্যে রাফলি 68%
অবজারভেশন ফল উইদিন দ্যাট ওয়ান স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এবং দেখেন রাফলি অলমোস্ট 96%, যেটা আমরা বলেছিলাম যে 95% থাকবে উইদিন 2 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এবং অলমোস্ট 100% থাকবে হচ্ছে উইদিন 3 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। এটা জাস্ট কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে আপনি করতে পারেন। আমি জাস্ট একটা ফাংশন লিখেছি যাতে জিনিসটা আমি বারবার রান করতে পারি আর কি, বিভিন্ন ভ্যালু চেঞ্জ করে করে। এই এম্পিরিক্যাল রুল কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, যেমনটা বলেছি যে হাইপোথিসিস টেস্টিংয়ে কাজে লাগে, তারপরে মেশিন লার্নিং, ডেটা সায়েন্সের যে কোনো ক্ষেত্রেই এই কনসেপ্টটা আসলে খুব কাজে লাগে। আরেকটা জিনিস আপনারা শুনে থাকবেন যারা স্ট্যাটিস্টিক্স ব্যাকগ্রাউন্ডের বা অ্যানালিটিক ব্যাকগ্রাউন্ডের, তারা জানেন যে স্ট্যান্ডার্ডাইজেশন আমরা বলে থাকি, স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন বা জেড স্কোর, বা নর্থ আমেরিকায় আমরা বলি জি স্কোর, জেডকে ওরা বলে জি। তো এবং আপনার মেশিন লার্নিং কমিউনিটিতে, মেশিন লার্নিং লিটারেচারে এটাকে ওইভাবে কিন্তু ওই স্ট্যান্ডার্ডাইজেশন বলে আর কি। এখন এই জিনিসটার কনসেপ্টটা আসলে কেন বা কেন এটা ইম্পর্ট্যান্ট, এটা আমরা এই মুহূর্তে এইভাবে চিন্তা করতে পারি যে ধরেন আমি আপনাকে বললাম যে ওকে আমার একটা ডেটা ডিস্ট্রিবিউশন আছে যেটা নর্মাল ডিস্ট্রিবিউশন, যার মিন ভ্যালু হচ্ছে গিয়ে 10 এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হচ্ছে গিয়ে 1। তো এই ডিস্ট্রিবিউশনের একটা ডিস্ট্রিবিউশনের একটা শেপ থাকবে। এই ডিস্ট্রিবিউশনের শেপটা ধরা যাক এরকম একটা শেপ থাকলো। আবার ধরেন আর একটা ডিস্ট্রিবিউশন আমি বলতে পারি যেটার মিন হচ্ছে গিয়ে 11, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হচ্ছে 1.1, সেটা ডিস্ট্রিবিউশনও কিন্তু কাছাকাছি। এরকম দেখেন ইনফাইনাইট নাম্বার অফ নর্মাল ডিস্ট্রিবিউশন হইতে পারে। এইটা একটা সমস্যা আমাদের জন্য, বিশেষ করে আমরা যখন হাইপোথিসিস টেস্ট করি আমরা চাই যে একটা স্ট্যান্ডার্ড যাকে আমরা স্ট্যান্ডার্ড হিসেবে ধরবো এবং যার এগেইনস্টে আমরা কম্পেয়ার করি সাধারণত, তো সেটাকে আমরা বলি যে স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন। স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন হচ্ছে এমন একটা নর্মাল ডিস্ট্রিবিউশন যার মিন ভ্যালু থাকে 0 এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বা ভ্যারিয়েন্স থাকে 1। তো এই যে স্ট্যান্ডার্ডাইজেশন এটা কিভাবে হয় সেটা আমি এখন দেখাবো। তো স্ট্যান্ডার্ডাইজেশনকে এই যে জি স্কোর বলে আর কি, জেড স্কোর বলে। আমরা বেসিক্যালি ডেটা থেকে ওই ডেটার যে মিন সেটা বাদ দিই আর এবং তারপরে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দিয়ে ডিভাইড করি, ওই যে ডিফারেন্সটা সেটাকে আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দিয়ে ডিভাইড করি। এই যে স্ট্যান্ডার্ডাইজেশন করি এর ফলে একটা খুবই ইন্টারেস্টিং জিনিস হয়, সেটা হচ্ছে যে দ্য নিউ ডেটা, দ্য ট্রান্সফর্ম ডেটা, তার মিনটা হয়ে যাবে 0 এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা হয়ে যাবে 1। তার মানে কি যে কোনো ডেটা, মোটামুটি লার্জ ডেটা, সেটাকে যদি আমরা স্ট্যান্ডার্ডাইজ করি এটা অলমোস্ট ইট লুকস লাইক এ নর্মাল ডিস্ট্রিবিউশন, বাট মোর ইম্পর্ট্যান্টলি, মোর স্পেসিফিক্যালি এর মিন হয়ে যায় 0 আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হয়ে যায় 1। ওকে, সো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট। এবং যেটা আগেই বললাম, অনেকগুলো নর্মাল ডিস্ট্রিবিউশন তো আমরা আসলে স্ট্যান্ডার্ড হিসাবে ইউজ করতে পারি না, একটা নর্মাল ডিস্ট্রিবিউশনকে স্ট্যান্ডার্ড হিসাবে ব্যবহার করি এবং সেইটা হচ্ছে সেই ডিস্ট্রিবিউশন, সেই নর্মাল ডিস্ট্রিবিউশন যার মিন 0 এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 1। তো এটা আমি একটা সিম্পল সিমুলেশন এক্সাম্পল হিসেবে দিয়েছি। ধরুন আমার 3টা ডেটা পয়েন্ট আছে 10, 20 এবং 30। তো তার মিন হচ্ছে গিয়ে 20 এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হচ্ছে গিয়ে 10। আপনারা ক্যালকুলেট করলে দেখতে পাবেন। এটাকে যদি আমি স্ট্যান্ডার্ডাইজ করি, কি করব, প্রত্যেকটা এলিমেন্ট থেকে এই মিনটা বাদ দিব, সেটাই আমি এখানে লিখেছি, এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দিয়ে ভাগ দিব। দিলে পরে এই ডেটার মিন হয়ে যাবে 0 এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হয়ে যাবে 1। তো এটাই হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন। সবগুলোকে আমরা একটা কমন স্কেলে নিয়ে আসি সো দ্যাট দে বিকাম কম্পেয়ারেবল উইথ আদার টাইপ অফ ভ্যারিয়েবলস, আদার ডিস্ট্রিবিউশন, সবগুলোই তখন একই কম্পেয়ারেবল একটা স্কেলে চলে আসে। তো এখন এই যে স্ট্যান্ডার্ডাইজেশনের যে অ্যাডভান্টেজ সেটা আমি দেখাবো ছবির মাধ্যমে। আমাদের যে এই যে ছেলেদের বয়সের যে আমরা হিস্টোগ্রাম যে ডিস্ট্রিবিউশন দেখেছিলাম সেটা ছিল হচ্ছে গিয়ে, এটা আমাদের অরিজিনাল ডেটা, এটার সেন্টার বা মিন ভ্যালু ছিল অলমোস্ট 65, 64, 65 ছিল মিন। আর এটাকে যখন আমি স্ট্যান্ডার্ডাইজ করেছি, সেই স্ট্যান্ডার্ডাইজ করার পরেও কিন্তু দেখেন ডিস্ট্রিবিউশনটা ইট রিমেইনস সিমিলার, রাইট, সিমিলার শেপ, তাই তো, শেপ কিন্তু চেঞ্জ হয় নাই, এটা নর্মাল ডিস্ট্রিবিউশনই আছে, বেল শেপ, কিন্তু এটার সেন্টারটা চেঞ্জ হয়ে গেছে, সেন্টারটা এখন কাইন্ড অফ ক্লোজ টু 0 হয়ে গেছে, ওই যে বললাম স্ট্যান্ডার্ডাইজেশনের জন্য। এবং আরেকটা জিনিস নোটিস করেন, যখন এই স্ট্যান্ডার্ডাইজড হয়ে যায় তখন ওই যে এম্পিরিক্যাল রুলের কথা বলছিলাম, 1 স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মধ্যে 68% ডেটা থাকে, 2 স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মধ্যে 95% ডেটা থাকে, এবং 3 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এখানে যেটা আসে না, এটা -3 হবে, 3 স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মধ্যে অলমোস্ট 100% অবজারভেশন আপনার থাকে। এটাই হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশনের বিশাল একটা অ্যাডভান্টেজ। আমরা যখন
এই রিগ্রেশনের মডেল এই অ্যাসাম্পশন চেক করার সময় যে এরারের যে ডিস্ট্রিবিউশন দেখব সেটাকে আমরা স্ট্যান্ডার্ডাইজ করে ফেলবো, এরারের ভ্যালুগুলোকে স্ট্যান্ডার্ডাইজ করব এবং তখন আমাদের এই যে -3 টু +3 মধ্যে আমাদের 99% অফ দ্য অবজারভেশন থাকার কথা আমরা জানি, এখন যেটা জানলাম এই এম্পিরিক্যাল রুল দিয়ে, তখন এই স্ট্যান্ডার্ডটাকে আমরা কাজে লাগাবো, যেটা বলতে যে আসলে এরারগুলো আমার এক্সট্রিমলি লার্জ ভ্যালু আছে কিনা ওই জিনিসগুলো চেক করার জন্য, বা এক্সট্রিমলি স্মল ভ্যালু আছে কিনা, আউটলায়ার আছে কিনা সেটা চেক করতে আমাদের কাজে লাগবে। ওকে, গুড। ওকে, নাও এখন আমরা জানলাম বেসিক্যালি স্ট্যান্ডার্ডাইজেশন সম্পর্কে, যে ইট উইল ট্রান্সফর্ম দ্য ডিস্ট্রিবিউশন টু সামথিং হুইচ রিজেম্বলস এ নর্মাল ডিস্ট্রিবিউশন, মানে ট্রান্সফর্ম ডিস্ট্রিবিউশনটাও নর্মাল হবে, নর্মালের মতো হবে বা নর্মাল হবে, এবং যার মিন হবে 0 এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হবে 1। সো এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ডাইজেশন করার ফলে আমাদের যেটা আমরা পাবো, তখন আমাদের একটা মাত্র নর্মাল ডিস্ট্রিবিউশন জানলেই হলো, এবং সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন। এটাই হচ্ছে আমাদের গোল আর কি। ওলাই, এখন আমরা এই প্রিলিমিনারি ব্যাকগ্রাউন্ড তো দিলাম, রিভিউ করলাম আর কি। তো এখন আমরা ওই রিগ্রেশনের যে মূল যে ফোকাস, আজকে আমরা অ্যাসাম্পশন নিয়ে কথা বলবো। তো আমরা লিনিয়ার রিগ্রেশন, পার্টিকুলারলি সিম্পল লিনিয়ার রিগ্রেশন নিয়ে আমরা আলোচনা করছিলাম। এইটা হচ্ছে আমাদের সেই সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেল। এটা আমরা বলি পপুলেশন মডেল, মানে হচ্ছে এস্টিমেশন করা হয় নাই এখনও সেই ধরনের মডেল, যেখানে একটা মাত্র প্রেডিক্টর আছে এবং আমাদের আউটকাম ভ্যারিয়েবল হচ্ছে ওয়াই, এবং এখানে আমাদের এরার টার্ম আছে আর কি, এপসাইলন এরার। তো এখন আমরা যেটা করি, কিছু টার্মিনোলজি আছে যেটা আপনাদের কাছে কনফিউশন লাগতে পারে। যেমন আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমার কাছে কনফিউজ লাগতো, যে আমি এখানে বলছি অ্যাসিউমিং দ্যাট দ্য এক্স ভ্যালুজ আর ফিক্সড, হোয়াট ডাজ ইট মিন? ওকে, সো বেসিক্যালি আপনি যে ডেটা কালেক্ট করেছেন সেই ডেটাই তো আপনার এক্স আর ওয়াই, তাই না? এটা হচ্ছে আপনার অবজার্ভ ভ্যালু, এটা হচ্ছে আপনার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এবং তার আপনার ভ্যালু আছে, তো ধরেন 10, এখানে 12, 15, সামথিং লাইক দ্যাট, রাইট? এই যে ভ্যালুগুলো আমরা এক্সের ভ্যালু অবজার্ভ করেছি, এই অবজার্ভ ডেটার মধ্যে ধরে নিচ্ছি যে আমার এই যে 12 ভ্যালুটা একবার পাওয়া গেছে, এটা একটা ফিক্সড ভ্যালু আর কি, এবং এটা এখন মানে 12.5 হচ্ছে না, বা 17.5 হচ্ছে না, বা সামথিং হচ্ছে না, আমার ডেটাটা অবজার্ভ করা হচ্ছে এবং এটা একটা ফিক্সড ভ্যালু। এবং এটা নিয়ে আরেকটু আমি বলবো, যখন আমি একটা প্লট, একটা গ্রাফিক্যালি দেখাবো, তখন জিনিসটা আবার আসবে। বাট এক্স ভ্যালুসটাকে ফিক্স করতে হয়, এবং এটা প্র্যাকটিক্যালি আমরা ধরে নিই যে হ্যাঁ, এক্স যেহেতু একবার অবজার্ভ করে ফেলছি, সো দিস ইজ হোয়াট ইট ইজ নট চেঞ্জিং এনিমোর। সেইটা ধরে সেটা আমাদের কাজে লাগে যখন আমরা এই যে মডেলটা আমি আগে বলেছিলাম গত 2 লেকচারে, যে রিগ্রেশন আসলে কি দেয়, রিগ্রেশন আমাদেরকে অ্যাভারেজ ওয়াই ভ্যালু দেয়, অ্যাভারেজ অফ দ্য আউটকাম ভ্যালু দেয়। সেইটাকে আমরা ম্যাথামেটিক্যালি বা স্ট্যাটিস্টিক্যালি লিখি এক্সপেকটেশন আর কি, ই ইজ ফর অ্যাকচুয়ালি এক্সপেকটেশন। ওকে, সো ইটস নাথিং বাট অ্যাভারেজ, জাস্ট রিমেম্বার দিস, ইজ জাস্ট অ্যাভারেজ। আমরা স্ট্যাটিস্টিশিয়ানরা এটার নাম দিছে আর কি এক্সপেকটেশন, বিকজ এক্সপেকটেশন ইজ অন অ্যান অ্যাভারেজ, হোয়াট আর ইউ এক্সপেক্টিং, থিঙ্ক লাইক দ্যাট। সো এক্সপেকটেশন অফ দিস মডেল, যদি আমরা এক্সপেকটেশন নেই, তখন হয় কি, এক্সপেকটেশন অফ দিস কনস্ট্যান্টস, এই যে বললাম এক্সটা ফিক্সড, এই কনস্ট্যান্টের এক্সপেকটেশনটা ওই কনস্ট্যান্টই থাকে, আর এই এরারের যে এক্সপেকটেশান, এই এরারের এক্সপেকটেশনটা আমাদের 0 থাকে আর কি, এই এরার এক্সপেকটেশনটা আমাদের 0, এইটা হচ্ছে ওয়ান অফ দ্য অ্যাসাম্পশন। ওকে, এরারের এক্সপেকটেশনটা 0, এই অ্যাসাম্পশন থাকে বলেই আমাদের এস্টিমেটেড রিগ্রেশন মডেলে কোনো এরার টার্ম থাকে না। ওকে, দেখেন আমার পপুলেশন মডেলে কিন্তু এরার ছিল, কিন্তু যখনই আমি এটা এস্টিমেট করে ফেলছি ফ্রম দ্য ডেটা, দ্যার ইজ নো এরার টার্ম হিয়ার। এইটাই হচ্ছে রিজন, বিকজ আমাদের এটা ওয়ান অফ দ্য অ্যাসাম্পশন যে এরারগুলার মিন অন অ্যান অ্যাভারেজ সেটা 0, এবং রিগ্রেশন যেহেতু একটা মিন, নাথিং বাট এ মিন অ্যাভারেজ, সো অ্যাভারেজ অফ দ্যাট এরার based on the assumption should be 0. So that is why there is no error term in our estimated regression model. Now, what is the variance of this regression? You use a variance function. Again, আমি এটা নিয়ে আলোচনা করি না, it's beyond the scope of this class. But variance of a constant, again, this term is a constant because first of all, beta 0, beta 1 এগুলো হচ্ছে parameter values. So এটা constant by definition. আর এই যে এক্সটাকে যে ওই যে ফিক্স করে দিছি, সো এক্স হ্যাজ বিকাম কনস্ট্যান্ট, সো কনস্ট্যান্টের ভ্যারিয়েন্স হচ্ছে 0, শুধু র্যান্ডম কম্পোনেন্ট হচ্ছে ই, অ্যান্ড এই ভ্যারিয়েন্স অফ এপসাইলন হচ্ছে আমরা জাস্ট ডিনোট করতেছি সিগমা স্কোয়ার দিয়ে। ওকে, ইটস জাস্ট এ নোটেশন, ওকে, নাথিং বাট নোটেশন। ইট কুড বি 2, ইট কুড বি 3, ইট কুড বি এনি নাম্বার, বাট জাস্ট এ ফিক্সড ভ্যালু আর কি, হ্যাঁ, এবং ইট উইল নট চেঞ্জ এনি মোর। সো দ্যাট ইজ দ্য পয়েন্ট। সো মিন হচ্ছে কি 0 অ্যান্ড এ ভ্যারিয়েন্স দ্যাট ইজ
constant value. So again, mean of the errors will be 0 and variance will be constant. These are the two important assumptions of the linear regression. এখন এই যে অ্যাসাম্পশনগুলো বোঝার জন্য আমরা প্রথমেই এই গ্রাফটার মাধ্যমে বোঝার চেষ্টা করব আসলে রিগ্রেশন ব্যাপারটা কি। তো এই যে আমাদের এক্স ভ্যারিয়েবলটা আমরা এক্স অ্যাক্সিসে রাখছি এবং ধরেন এই যে এখানে একটা ভ্যালু আছে, সে এক্স এর ভ্যালু 10, এখানে সে এক্স এর ভ্যালু 12, এখানে 15। এই যে এক্স এর যে ভ্যালুগুলো আমরা অবজার্ভ করছি, প্রত্যেকটা এক্স এর জন্য আমরা একটা করে ওয়াই এর ভ্যালু পাইছি, ঠিক আছে? এটা হচ্ছে কি ওয়াই। এটাই বলা হচ্ছে যে এক্স ভ্যালুটা ফিক্সড, মানে হলো এই যে এক্স এর ভ্যালু যদি 10 হয়, এই যে ওয়াই আমরা পেয়েছি, আমরা তো এই ভ্যালুটা এখানে না পেয়ে অন্য একটা ভ্যালু পেতে পারতাম, বা আর একটু নিচে এই জায়গায় একটা ভ্যালু পেতে পারতাম। এই কনসেপ্টটা খুব ইম্পর্ট্যান্ট। মানে হলো কি, এই যে ওয়াইয়ের যে ভ্যারিয়েশান ফর এ ফিক্সড ভ্যালু অফ এক্স, এইটাই হচ্ছে আপনার কনসেপ্ট, আমি যেটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আর কি। তো ধরেন এক্সের একটা ফিক্সড ভ্যালু 10-এর জন্য আমার যে ওয়াইয়ের যে ভ্যালুটা 0 আসলো, তারপরে 12-এর জন্য যে এরকম কিছু ভ্যালু আসছে, এরকম আসতেছে। তো এই যে মাঝখান দিয়ে এই লাইনগুলোর মাঝখান দিয়ে যে রিগ্রেশন লাইনটা আমি ড্র করেছি, এটাকে বলছি যে লাইন অফ বেস্ট ফিট। তো এখন লাইন অফ বেস্ট ফিটটা নাথিং বাট দিস এক্সপেকটেশন, দিস লাইন ইজ অ্যাকচুয়ালি দ্য আপনার এই ফিটেড মডেল, মানে এক্সপেকটেশন অফ দ্য ওয়াই ফর এ গিভেন এক্স, যেটাকে আমরা বলি। মানে যখন এক্স ভ্যালুটা নন থাকে, সেটাই হচ্ছে আমার ফিটেড রিগ্রেশন। আমি যখন মডেল ফিট করি তখন আমরা অ্যাকচুয়ালি এই লাইনটা পাই, ঠিক আছে? এই লাইনটা পাই যেখানে কোনো এরর থাকে না, কারণ অন অ্যান অ্যাভারেজ এররগুলো 0। কিন্তু আমার তার মানে কি, আমার যে ফিটেড ভ্যালুটা সবসময় হচ্ছে এই লাইনের উপরে থাকবে, কারণ এটা হচ্ছে অ্যাভারেজ। সো লাইন অফ অ্যাভারেজ, দিস ইজ বেসিক্যালি লাইন অফ অ্যাভারেজ। রিগ্রেশন ইজ নাথিং বাট লাইন অফ অ্যাভারেজ, ঠিক আছে? সেটা হচ্ছে লাইন অফ অ্যাভারেজেস। তো এখন এই যে লাইন অফ অ্যাভারেজ, কিন্তু আমার যে অ্যাকচুয়াল অবজারভেশনগুলো ছিল, অবজার্ভড ওয়াই, সেটা তো আর এই লাইনের উপরে সবগুলো নাই। সবগুলো দেখতেছি একটু লাইন থেকে উপরে নিচে আসে। এগুলোই হচ্ছে সাইন অফ এরর, বিকজ আমার যে এররটা ছিল সেটা ছিল এইটুকু, এখানে ছিল, তারপরে ধরেন এখানে একটা এইটুকু ছিল এরর ছিল, এখানে এরকম একটা এরর ছিল। এই যে এররগুলো আছে, আমি একটু মুছে দিই স্ক্রিনটা ক্লিন করার জন্য। তো এই যে এররগুলো আসলো, সেই এররগুলো আমরা ক্যালকুলেট করতেছি যে প্রত্যেকটা অবজার্ভড ওয়াই এর সাথে এই যে এস্টিমেটেড বা ফিটেড ওয়াই ভ্যালু, আপনার ফিটেড ভ্যালুটা হচ্ছে এক্স্যাক্টলি অন দ্য লাইন, ওকে? এই জিনিসটা আপনার বুঝতে হবে। এই যে ফিটেড ওয়াই ভ্যালুর যে ডিফারেন্সটা, সেটাই হচ্ছে আমাদের এরর। সো এই এরর ব্যাপারটা বুঝছেন কিনা? এবং এই এররগুলোকে আমরা স্কোয়ার করে এই ফাংশনটাকে আমরা মিনিমাইজ করি ম্যাথামেটিক্যালি, এবং তার ফলে আমরা এই লাইন অফ বেস্ট ফিটটা পাই আর কি। এটাকে এই জন্য বলে লিস্ট স্কোয়ারস ইকুয়েশন, মানে লিস্ট স্কোয়ার মানে মিনিমাম অফ দ্য স্কোয়ার ডিফারেন্স, মিনিমাম অফ দ্য স্কোয়ার এরার্স। তো সেই এই এরারগুলোকে আমরা এটাকে বলে এরার, বা এটাকে বলে রেজিজুয়াল, অলসো বলে রেজিজুয়াল, ওকে? সো এই টার্মটা বিভিন্ন জায়গায় ব্যবহার হয়, তো আমরা এভাবে ব্যবহার করব। তো এই যে ধরেন খেয়াল করেন, এর আগে আমি ডিস্ট্রিবিউশনের কথা বলছিলাম, এরারের কথা বললাম, এখন আমরা এই দুটা জিনিসে কানেক্ট করব এইভাবে। এই যে দেখেন, এই যে একটা নর্মাল ডিস্ট্রিবিউশন আমি ড্র করলাম, এইটাই হচ্ছে আপনার মানে থিওরিটিক্যালি আমার রিগ্রেশনের যে অবজার্ভ ভ্যালুটা, সেটা আসছে এই ডিস্ট্রিবিউশন থেকে। এখন এই ডিস্ট্রিবিউশনটা আপনি বলতে পারেন যে নর্মাল ডিস্ট্রিবিউশন হলো কীভাবে, বিকজ আমরা অ্যাসিউম করছিলাম যে এররগুলো আসলে নর্মালি ডিস্ট্রিবিউটেড। আমরা বলবো আর কি একটু পরে, ঠিক আছে? এরর হচ্ছে নর্মালি ডিস্ট্রিবিউটেড। হোয়াট এভার মে বি দ্য ডিস্ট্রিবিউশন, এটা নর্মাল হইতে হবে এমন না, ইট কুড বি এনি ডিস্ট্রিবিউশন, কিন্তু আপনার অবজার্ভড ওয়াই এর ডিস্ট্রিবিউশনটা হবে অলওয়েজ এরারের ডিস্ট্রিবিউশনের সাথে, এবং এটা আসছে দেখেন এখান থেকে। হ্যাঁ, এটা হচ্ছে এই যে ডমিনেন্সটা, আপনার এক্সপেকটেশন অফ ওয়াই, ইট ইজ অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন হোয়াট এভার দ্য ভ্যালু অফ ইজ, মানে ইট ডিপেন্ডস অন দ্য নেচার অফ দ্য এরার। সো আপনার এরারের ডিস্ট্রিবিউশন যদি নর্মাল হয়, তাহলে এই ওয়াইয়ের ডিস্ট্রিবিউশনটা নর্মাল হবে। যদি এররের ডিস্ট্রিবিউশন গ্যামা ডিস্ট্রিবিউশন হয়, তাহলে ওয়াইয়ের ডিস্ট্রিবিউশন গ্যামা ডিস্ট্রিবিউশন হবে। তো এমনিভাবে আমার রিগ্রেশনটা আসলে নাথিং বাট লাইক দিস। এই যে অবজার্ভড ওয়াই, এটার যে ভ্যারিয়েশন অ্যারাউন্ড দিস মিন ভ্যালু, হ্যাঁ, এটা তো লাইন অফ মিন, সো এটা হচ্ছে সেন্টার ভ্যালু, এটা হচ্ছে মিন। ওই যে নর্মাল ডিস্ট্রিবিউশনের মিনটা হচ্ছে ওইখানে, এই নর্মাল ডিস্ট্রিবিউশনের মিনটা এখানে। এমনিভাবে প্রত্যেকটা ডিস্ট্রিবিউশন আমরা প্রত্যেকটা গিভেন এক্স ভ্যালুর জন্য এরকম আমরা একটা ডিস্ট্রিবিউশন পাই। ইনফ্যাক্ট এই যে ভ্যারিয়েশন অফ ওয়াই, এটাই কিন্তু এরার, ঠিক আছে? সো এই বিকজ দ্য এরার আর ভ্যারিং, এবং এটা একটা ডিস্ট্রিবিউশন আছে, এবং এই ডিস্ট্রিবিউশনটা আমাদের, এই ডিস্ট্রিবিউশনের যে স্প্রেড, একটা জিনিস খেয়াল করেন, স্প্রেড
মানে কতটা ভ্যারি করতেছে এটা কিন্তু সেম, আপনি খেয়াল করছেন কিনা, প্রত্যেকটা নর্মাল ডিস্ট্রিবিউশন কিন্তু একই রকম দেখতে। এই যে স্প্রেডের কথা বলছি সিগমা স্কোয়ার, আমরা বলছিলাম না যে কনস্ট্যান্ট, এই যে এটা হচ্ছে সেটাই হচ্ছে সিগমা স্কোয়ারটা কনস্ট্যান্ট ভ্যালু। এই এরারের ভ্যারিয়েশনটা যাতে ঠিক থাকে, এই ডিস্ট্রিবিউশনটা যাতে একই রকম থাকে, কোনো জায়গায় যে যেন ডিস্ট্রিবিউশনটা এইরকম না হয়ে যায়, ফর এক্সাম্পল এইরকম যাতে না হয়ে যায়, এরকম বড় না হয়ে যায়, আবার ধরেন এইখানে এসে খুব ছোট হয়ে গেল, এরকম যেন না হয়, সবসময় একটা কনস্ট্যান্ট থাকবে। এইটা অ্যানাদার অ্যাসাম্পশন অফ দ্য রিগ্রেশন। ওকে, এখন আপনাদেরকে মোটামুটি আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে আসলে এই কনস্ট্যান্ট ভ্যারিয়েন্স, তারপরে অ্যাভারেজ অফ দ্য এরার্স আর জিরো, এটার যে আইডিয়াটা আসলে কীভাবে আসছে, কোথা থেকে আসছে সেই সম্পর্কে। তা এখন আমরা নেক্সটে আমাদের যে ডেটা নিয়ে আমরা গত 2 লেকচারে আলোচনা করেছিলাম যে আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বা প্রেডিক্টর ভ্যারিয়েবল ছিল বিএমআই, বডি মাস ইন্ডেক্স, এবং সেটা আমরা দেখতে চেয়েছি যে কিভাবে সিস্টোলিক ব্লাড প্রেশারকে ইনফ্লুয়েন্স করে সেটা, বা তার সাথে কিভাবে রিলেটেড সেই ধরনের একটা সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেল আমরা করেছিলাম। এবং এখানে আমরা রিগ্রেশন ইকুয়েশন ফিট করেছিলাম, এবং সেই রিগ্রেশন ইকুয়েশন ফিট করার পরে এটা ছিল আমাদের অবজার্ভড ওয়াই। দেখেন এটা হচ্ছে আমাদের যা আছে 120, 111, তাই না, 110। আর এই যে ওয়াই, এটা হচ্ছে আমার এস্টিমেটেড ওয়াই, যেটা আমাদের রিগ্রেশন মডেল ফিট করা মডেল থেকে আমরা পাইছিলাম। ঠিক আছে, এটা 1 হ্যাড এক্স। তো এই যে এস্টিমেটেড ওয়াই ফর এ গিভেন, এখানে এটা হচ্ছে আমাদের অবজার্ভ, এটা হচ্ছে এস্টিমেটেড, এটা কিন্তু পারফেক্ট হলো না, কিন্তু এই যে এস্টিমেটেড ওয়াইটা আমরা পেলাম, এটা হচ্ছে সেই অ্যাভারেজ যেটা আমরা একটু আগে দেখালাম আর কি। এবং এই যে বিকজ যে ওই সেন্টার অফ দ্য লাইন, মানে লাইন অফ দ্য মিনস, সেই ভ্যালু থেকে, মিন ভ্যালু থেকে যে অ্যাকচুয়াল অবজার্ভ যে ভ্যালু, সেটার যে ডিফারেন্স, সেটাই তো আমাদের এরার, এবং সেটা এখানে ক্যালকুলেট করা হয়েছে আর কি। দেখেন এখান থেকে এটা, সো অবজার্ভ মাইনাস, এটা হচ্ছে যে অবজার্ভড মাইনাস দ্য এস্টিমেটেড, ঠিক আছে, সেটাই আর কি। তো এই দুটো ডিফারেন্স দেখেন, 120, 120 মাইনাস 107.34, এটা করলে এটা হবে। তারপরে এরকম করে ডিফারেন্স করে করে আমরা এই সবগুলা এরারগুলো আমরা বাই করছি। এখন আপনি জাস্ট কুইকলি চেক করতে পারেন যে এই যে এরার ভ্যালুগুলো আমরা পাইলাম, এইগুলো অন অ্যান অ্যাভারেজ জিরো কিনা। হ্যাঁ, অন অ্যান অ্যাভারেজ জিরো কিনা, জাস্ট আপনি এটা সবগুলো যোগ করে আপনি 10 দিয়ে ডিভাইড করলেই দেখবেন এটা ইট উইল বি ভেরি ক্লোজ টু জিরো। রাফলি এভাবে আপনি যোগ করে দেখতে পারেন আর কি, এক্সারসাইজটা করে দেখতে পারেন। ওকে, সো দ্যাট ইজ হোয়াট উইল হ্যাপেন। এবং ওইভাবেই আমরা চেক করব যে আসলে রিগ্রেশনের অ্যাসাম্পশনগুলো ফুলফিল হয়েছে কিনা আর কি। বিকজ এখন আমরা দেখবো যে রিগ্রেশনের যে অ্যাকচুয়াল অ্যাসাম্পশনগুলো কী কী, সেগুলো আমি এখন আমাদের বলবো। আমরা অলরেডি ইম্পর্ট্যান্ট অ্যাসাম্পশনগুলো বলে ফেলছি। হ্যাঁ, আমরা এই যে ছবিগুলো দেখালাম, এক্সপ্লেন করলাম এর মধ্যে। তো এখন ফর্মালি আমরা জিনিসটা ইন্ট্রোডিউস করি। মেজর যে অ্যাসাম্পশনগুলো, সেগুলো হচ্ছে ইজ অল অ্যাবাউট দ্য এরার টার্ম, যে এরার টার্ম এপসাইলন তার সাথে রিলেটেড। কিন্তু ওভারঅল এই 5টা অ্যাসাম্পশন আমি এখানে লিস্ট করেছি। কোনো কোনো বইয়ে 3টা থাকবে, কোনো কোনো বইয়ে 4টা থাকবে, কোনো কোনো বইয়ে 5টা থাকবে, আমি সবগুলোই দিছি আর কি। এবং আমি বলবো যে কোনগুলা মেজর আর কোনগুলা মাইনর, সেটা আমি বলতেছি। প্রথম কথা হচ্ছে, এটা হলো অবভিয়াস। হ্যাঁ, এটা অনেক সময় অনেক বইয়ে লেখা থাকে না, যেটা কি, দ্য রিলেশনশিপ বিটুইন দ্য ওয়াই অ্যান্ড দ্য প্রেডিক্টর ভ্যারিয়েবল ইজ লিনিয়ার। এটা তো মানে হ্যাঁ অবভিয়াস, তাই না, আমরা লিনিয়ার রিগ্রেশন করতেছি, ওই রিলেশনশিপটা আমাদেরকে এনশিওর করতেই হবে, যেটা আমরা আগেও দেখাছিলাম যে স্ক্যাটার প্লট ড্র করলে একটা লাইনটা এরকম হবে আর কি, একটা কাইন্ড অফ একটা লিনিয়ার একটা রিলেশনশিপ আছে। হ্যাঁ, এটা আমাদের এনশিওর করতে হবে এবং মেক শিওর করতে হবে যে রিলেশনশিপটা লিনিয়ার। অবভিয়াসলি ওকে ফাইন, ইজ গুড, অর অ্যাটলিস্ট অ্যাপ্রক্সিমেটলি লিনিয়ার। রিয়েল লাইফে কখনোই পারফেক্ট লিনিয়ার হবে না, অ্যাপ্রক্সিমেটলি লিনিয়ার হলেও ফাইন। এটা যেহেতু অবভিয়াস, সেই জন্য অনেক বইতে এটা লেখা থাকে না। ওকে, দ্যাটস ফাইন। এরপরে মেজর যে অ্যাসাম্পশন, সেটা হলো দ্য এরার টার্ম হ্যাজ জিরো মিন, যেটা এর আগে বলছি। তারপরে এরার টার্ম হ্যাজ কনস্ট্যান্ট ভ্যারিয়েন্স, মানে এ ভ্যারিয়েন্স হোয়াট এভার দ্য ভ্যালু মাইট বি, ইট ডাজন্ট চেঞ্জ। ওই যে ছবিতে দেখালাম যে সবগুলোর ডিস্ট্রিবিউশনটা আইডেন্টিক্যাল, আমরা অনেক সময় বলি আইডেন্টিক্যাল মানে সিমিলার, এবং এটা কখনো কোনোটা খুব খুব বেশি চড়া হয়ে যাচ্ছে, কতগুলো ছোট হয়ে যাচ্ছে, ন্যারো হয়ে যাচ্ছে, এইরকম না। এই জন্য বলা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যারিয়েন্স, ওই যে ভ্যারিয়েশনটা যেন ফিক্স থাকে আর কি, এবং উই ডিনোটেড বাই সিগমা স্কোয়ার আর কি নর্মালি। এবং এরার্স আর আনকোরিলেটেড। আনকোরিলেটেডের ব্যাপারটা হলো কি, যে আমরা যে স্যাম্পলটা ড্র করি, আমার যে স্টাডির জন্য যে ডেটা আমরা অ্যাসিউম করি, এটা হলো ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল, মানে একটা অবজারভেশনের সাথে আরেকটা অবজারভেশনের ডিপেন্ডেন্স নাই, সেই জিনিসটা এখানে বলা হচ্ছে। আর ফার্দার হচ্ছে কি,
এরার্স আর নর্মালি ডিস্ট্রিবিউটেড। ওকে, আসলে এরারটা নর্মালি ডিস্ট্রিবিউটেড এটা স্ট্রিক্টলি ইজ নট রিকোয়ার্ড, মানে এটা আসলে ঠিক স্ট্রং একটা অ্যাসাম্পশন না আমার এটা নর্মালি ডিস্ট্রিবিউটেড হতে পারে, অন্য ডিস্ট্রিবিউশন হতে পারে, কিন্তু মোর ইম্পর্ট্যান্ট হচ্ছে এটা আইডেন্টিক্যালি ডিস্ট্রিবিউটেড হতে হয় আর কি, ঠিক আছে, আইডেন্টিক্যাল মানে ইট কুড বি এনি ডিস্ট্রিবিউশন বাট দ্য সেম ডিস্ট্রিবিউশন, কোনোটা নর্মাল হবে কোনোটা পয়সন হবে, ইটস নট লাইক দ্যাট। তো নর্মালি ডিস্ট্রিবিউটেড এটা স্ট্রিক্ট রিকোয়ারমেন্ট না, কিন্তু আবার রিকোয়ারমেন্টও কখন সেটা আমি বলবো একটু পরে। তো এই যে অ্যাসাম্পশন 4 বললাম যে এরার্স আর আনকোরিলেটেড, এটা মানে হচ্ছে যে আপনার ডেটাটা র্যান্ডম স্যাম্পল হইতে হবে, ঠিক আছে, ডিপেন্ডেন্সি থাকা যাবে না ডেটার মধ্যে। ওকে, র্যান্ডম স্যাম্পল মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল। ওকে, এই জিনিসটা খেয়াল রাখলে হবে, র্যান্ডম স্যাম্পল মানে হলো ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল, জাস্ট থিঙ্ক লাইক দ্যাট। অলরাইট, সো দেয়ার ইজ নো ডিপেন্ডেন্স বিটুইন দ্য অবজারভেশনস। আর অ্যাসাম্পশন 5 যেটা বললাম যে এরার্স আর নর্মালি ডিস্ট্রিবিউটেড, এটা ইজ নট স্ট্রিক্টলি রিকোয়ার্ড। এইটা তখনই লাগবে, মানে জাস্ট রিগ্রেশন মডেল ফিট করার জন্যই নর্মালিটি অ্যাসাম্পশনের কোনো দরকার নাই। এটা তখনই লাগবে যদি আপনি কনফিডেন্স ইন্টারভাল ক্যালকুলেট করেন, যদি আপনি হাইপোথিসিস টেস্ট করেন, দেন দিস ইজ রিকোয়ার্ড। ওকে, সেই জন্যে অনেক বইতে দেখবেন এই শুধুমাত্র মানে বলা থাকবে যে এরার্স আর independently and identically distributed, they call IID with a mean 0 and constant variance sigma square. তারা স্ট্রিক্টলি বলবে না যে এটা নর্মাল ডিস্ট্রিবিউশন হইতেই হবে, বাট নর্মালিটি যদি অ্যাড করি তখন সেটা আমাদের দরকার হবে যখন আমরা হাইপোথিসিস টেস্ট করবো ওই রিগ্রেশন মডেলের যে প্যারামিটারগুলো আছে বেটা 0 বেটা 1, আবার এগুলোর কনফিডেন্স ইন্টারভাল ক্যালকুলেট করবো, তখন আমাদের এই নর্মালিটি অ্যাসাম্পশনটা দরকার হবে। অলরাইট, তো এই হচ্ছে আমাদের 5টা অ্যাসাম্পশন আমরা মনে রাখি। এখন আমরা দেখব এই যে অ্যাসাম্পশনগুলো আসলে কিভাবে আমরা চেক করবো আর কি। মেজর যে অ্যাসাম্পশনগুলো ইটস অ্যাবাউট দ্য এরার, যেটা আমি বললাম যে মিন হবে 0 এবং কনস্ট্যান্ট ভ্যারিয়েন্স থাকবে এবং এরারগুলো আনকোরিলেটেড হবে। তো এই জিনিসগুলো হলো যে আমাদের আমরা দেখি হলো একটা গ্রাফের মাধ্যমে রিগ্রেশন মডেলটা ফিট করার পরে আমরা যে রেজিজুয়ালটা পাই, ওই যে একটু আগে দেখালাম যে এই যে এখানে যে এই যে বলছিলাম যে এরারটা আমরা ক্যালকুলেট করছি এই মডেল থেকে রেজিজুয়াল, তো সেই মডেলের সেরকম রেজিজুয়াল এস্টিমেট করে এই ভ্যালুগুলোকে আমরা প্লট করব এগেইনস্ট দিস ফিটেড অবজারভেশন, মানে প্রেডিক্টেড অবজারভেশন, নট দ্য অবজার্ভড অবজারভেশন বাই দ্য ওয়ে, রিমেম্বার উই অলওয়েজ ফিট দ্য এস্টিমেটেড, কারণটা কি এস্টিমেটেডগুলোই তো আমার হচ্ছে মিন, নাই মিন ভ্যালুজ, রিমেম্বার দ্যাট। সো আমরা কী করবো যে we'll plot the residuals against the fitted values. Again, remember, not the observed value, because observed value সাথে এররের কিন্তু ডিপেন্ডেন্স থাকবে, they will be correlated, কিন্তু ফিটেড ভ্যালুর সাথে এটা আনকোরিলেটেড হবে। দ্যাট ইজ দ্য কোর ক্রুশিয়াল কনসেপ্ট। ওকে, সো এই প্লটের মাধ্যমে আমরা মডেলের যে ডেফিসিয়েন্সি বা অ্যাসাম্পশনের ভায়োলেশন আছে কিনা সেই জিনিসগুলো দেখব। তো কী কী অ্যাসাম্পশন, এগেইন কুইকলি, এরার্স উইল হ্যাভ 0 মিন, দে হ্যাভ কনস্ট্যান্ট ভ্যারিয়েন্স, এবং কনস্ট্যান্ট ভ্যারিয়েন্সটা আমরা দেখব কীভাবে, দ্যার ইজ নো অবভিয়াস শেপ ওয়েন উই প্লট দ্য রেজিজুয়ালস এগেইনস্ট দ্য ফিটেড ভ্যালুস। ওকে, সেটা আমরা এখনই দেখব একটু পরে। আপনারা হয়তো এই ধরনের চিত্রের সাথে পরিচিত আছেন বা দেখেছেন, এখন আমি এই জিনিসটা আবার এখানে ইন্ট্রোডিউস করছি। আমরা কি করি, এই যে ফিটেড ভ্যালু ওয়াই হ্যাট সেটা আমাদের এখন এক্স অ্যাক্সিসে থাকে, এবং আমাদের যে ওয়াই অ্যাক্সিসে আমাদের যে রেজিজুয়াল যে ইগুলো, হ্যাঁ আমাদের যে রেজিজুয়াল ছিল ই সেগুলা, ইনফ্যাক্ট এগুলো আমরা করেছি কি দেখেন, আমাদের যে রেজিজুয়াল সেগুলো কী ছিল, এই যে এরকম 12, -3, -30, তাই না, অ্যাকচুয়াল অবজারভেশন, লাইক রিয়েল অবজারভেশন, কিন্তু আমরা কি করি এটাকে স্ট্যান্ডার্ডাইজ করি। ওই যে স্ট্যান্ডার্ডাইজেশনের কনসেপ্টটা দিচ্ছিলাম আপনাদেরকে, এটাকে আমরা স্ট্যান্ডার্ডাইজ করে ফেলি, এবং আরও কিছু টেকনিক আছে, স্টুডেন্টাইজ রেজিজুয়াল আছে, আরও ধরনের কিছু রেজিজুয়াল আছে, বাট সিম্পলি ফর নাও চিন্তা করেন যে আমি ওই ভ্যালুগুলোর স্ট্যান্ডার্ডাইজ করে ফেলছি, ফলে এখন এটা উইদিন 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন শুড বি লাইক 100% অফ দেম শুড বি দেয়ার, তাই না। এটার দ্বারা আমরা বুঝবো যে আসলে এই ডেটার মধ্যে কোনো আউটলায়ার আছে কিনা, কারণ এনিথিং বিয়ন্ড দিস -3 +3 লাইন শুড বি রিগার্ডেড অ্যাজ অ্যান আউটলায়ার, লাইক এ লার্জ ভ্যালু। ফর এক্সাম্পল এখানে একটা পাইলেন, তাহলে মনে হবে যে ওইখানে একটা লার্জ একটা আনইউজুয়াল অবজারভেশন ছিল, বাট ফর্চুনেটলি ফর দিস ডেমনস্ট্রেশন আমাদের সবগুলা এই যে ফিটেড রেজিজুয়াল, আমাদের যে রেজিজুয়াল ভ্যালু স্ট্যান্ডার্ডাইজ রেজিজুয়াল সবগুলাই এই উইদিন 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাউন্ডের মধ্যে আছে, এবং পয়েন্টগুলা অ্যারাউন্ড দিস 0 লাইন, লুক এট দ্যাট। তার মানে কি এরারগুলার মিন হচ্ছে 0, আমরা এই প্লট থেকে দেখতে পারতেছি, বা অ্যাটলিস্ট ভিজুয়ালি এরারগুলো অন অ্যান অ্যাভারেজ 0, বোঝা যাচ্ছে যে হ্যাঁ রাফলি 50% অ্যাবাভ 50% বিলো, রাফলি
মিন ইজ জিরো, রাফলি হলেই হবে আর কি, এক্স্যাক্টলি হতে হবে না। এবং আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে এই এরারগুলা, এই যে আমার যে ফিটেড অবজারভেশনগুলো আছে, হ্যাঁ, ওয়াই এর যে ডিফারেন্ট ভ্যালুগুলো আছে, এই ভ্যালুগুলা বাড়া কমার সাথে এই এরারগুলার যে স্প্রেড এইটা চেঞ্জ হয় নাই। দেখেন মোটামুটি স্প্রেডটা মোটামুটি ওই বাউন্ডের মধ্যেই আছে, মোটামুটি স্প্রেডটা ঠিক আছে, তো বেশি হয়ে যায় নাই বা একেবারে ছোটো হয়ে যায়নি আর কি। তো এটাই হলো কনস্ট্যান্ট ভ্যারিয়েন্সের সাইন, দ্যাট ভ্যারিয়েশনটা সিমিলার আছে আর কি, এটা ফিক্সড আছে, ইট ডিড নট চেঞ্জ, বা এটা বড় হয়ে যায়নি আপনার ওয়াই ভ্যালু বাড়ার সাথে সাথে, যেমনটা এখানে হয়েছে এই চিত্রে। দেখেন আমরা ওয়াই ভ্যালু বাড়ার সাথে সাথে আমার এই যে এরারের যে ভ্যারিয়েশান এটা কিন্তু বেড়ে গেছে, এইখানে ছিল ছোট, এইখানে ছিল অনেক বড়। এর মানে কি, ওই যে রিগ্রেশন লাইনটা ড্র করছিলাম মনে আছে কিনা এখন, যে আমরা প্রথমে দেখেছিলাম যে ভ্যারিয়েশনটা এরকম এই ভ্যালুর জন্য, কিন্তু শেষের দিকে এসে যদি দেখেন যে ভ্যারিয়েশনটা এইরকম বিশাল হয়ে গেছে, তার মানে কি আপনার এই জায়গায় প্রচুর ভ্যারিয়েশনটা অনেক বেশি এই জায়গাতে কম্পেয়ার টু হিয়ার। দ্যাটস হোয়াট ইট মিনস, যে এই যে ফানেল প্লটটা আপনি যখনই দেখবেন এখন আপনি বুঝবেন এর মানেটা কি আসলে, ঠিক আছে। তো এইখানে যদি আপনি এই রেজিজুয়াল প্লট থেকে যদি দেখেন যে আপনার শেপটা এরকম ফানেলের মতো হয়ে গেছে, প্রেডিক্টেড ভ্যালু যখন ওয়াই যখন ছোট থাকে তখন ভ্যারিয়েশনটা কম থাকে, কিন্তু ওয়াইয়ের ভ্যালু বাড়ার সাথে সাথে এই এরারের পরিমাণও বাড়তেছে, তার মানে এইটা হচ্ছে একটা ভায়োলেশন, যে এরার ভ্যারিয়েন্সটা আর কনস্ট্যান্ট নাই, এটা ইট ইজ চেঞ্জিং উইথ দ্য ভ্যালু অফ দ্য ফিটেড ওয়াই। তারপরে আর এক ধরনের প্যাটার্ন, নট ভেরি কমন, আপনি এখানে দেখতে পারেন, এইটাও আসলে ওই যে ভ্যারিয়েন্স যে আনস্টেবল বা নন কনস্ট্যান্ট ভ্যারিয়েন্স, সেটার একটা সাইন এখানে, যেখানে ইনিশিয়ালি এখানে ভ্যারিয়েন্স খুব কম, আবার মাঝখানে অনেক ভ্যারিয়েশন, আবার এখানে ভ্যারিয়েন্স কম, হ্যাঁ। তো এটা হচ্ছে ওই নন কনস্ট্যান্ট ভ্যারিয়েন্স, তো সেটার একটা একটা সাইন আর কি, এই গ্রাফ থেকে আমরা দেখতে পারতেছি। আবার এই ধরনের একটা উইয়ার্ড একটা পিকচার আপনি দেখতেছেন এখানে, যে কাইন্ড অফ কার্ভের মতো, অবভিয়াসলি এইটা হচ্ছে এইটা আপনাকে ওই ইন্ডিকেট করতেছে যে আসলে আমরা যে লিনিয়ার অ্যাসাম্পশন ধরেছিলাম, ওয়াইয়ের সাথে যে প্রেডিক্টরগুলোর অ্যাসাম্পশন লিনিয়ার ছিল, এই ধরনের সাইন যদি আমরা পাই তাহলে বুঝবো যে ওই অ্যাসাম্পশনেই গলদ আছে, মানে আসলে লিনিয়ার রিগ্রেশনটাই একটা গুড মডেল ছিল না, আসলে আমাদের এখানে লিনিয়ার রিগ্রেশনটা অ্যাপ্রোপ্রিয়েট ছিল না। তো এই যে রেজিজুয়াল অ্যানালিসিসটা আমরা করলাম, আমি এগুলো এখন সব আবার মুছে দিই, এই যে রেজিজুয়াল অ্যানালিসিসটা করলাম, এটাকে বলে রেজিজুয়াল অ্যানালিসিস, মানে এরারের অ্যানালিসিস গ্রাফিক্যালি। এখান থেকে আমরা রিগ্রেশনের যে ইম্পর্ট্যান্ট যে অ্যাসাম্পশনগুলো, সেই জিনিসগুলো আমরা দেখে ফেললাম আর কি। এখন সফটওয়্যার দিয়ে আমরা যখন বাইর করি, আমাদের যে ডেটা ছিল, যে সিস্টোলিক ব্লাড প্রেশার এবং বিএমআইয়ের যে ডেটা আমরা প্লট করেছিলাম, এটা হচ্ছে সেই রেজিজুয়াল ভার্সেস ফিটেড অবজারভেশন যে প্লট যেটা। তো আমাদের যেহেতু অল্প কয়েকটা ডেটা ছিল, দেখেন এটা সেই লাইন অফ জিরো, যে ডট ডট যে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, আর আপনার পয়েন্টগুলো হচ্ছে ধরেন এখানে একটা, তারপরে এখানে একটা, মোটামুটি, হ্যাঁ, মোটামুটি অ্যারাউন্ড জিরো, যেহেতু 10টা পয়েন্ট আসলে অত বোঝা যায় না, আবার একটা আছে অনেক দূরে, এখানে পড়ে গেছে দেখা যাচ্ছে। সো এটা কিন্তু এটা খেয়াল করেন, এটা কিন্তু জাস্ট রেজিজুয়াল, ইটস নট স্ট্যান্ডার্ডাইজ, সেই জন্য এটার অ্যাকচুয়াল ইউনিটে আছে, দেখেন -30 +10। তো এটাকে আপনি ওই স্ট্যান্ডার্ডাইজড রেজিজুয়ালে যদি প্লট করতেন তাহলে আমরা বুঝতে পারতাম আসলে যে এটা কি ওই -3 +3 মধ্যে আছে কিনা আর কি। বাট ওভারঅল আমি যেটা দেখতেছি, এই যে একটা লাইন ড্র করছে, হ্যাঁ, লাইনটা মোটামুটি, ইটস নট স্ট্রেইট লাইক দিস, কিন্তু মোটামুটি খারাপ না আর কি, বোঝা যাচ্ছে যে ইটস ওকে, মানে যেহেতু 10টা ডেটা পয়েন্ট, ইটস নট এ হিউজ ভায়োলেশন আমি বলবো আর কি। এটা তো গেল হচ্ছে যে রেজিজুয়াল এবং ফিটেড ভ্যালুর সাথে প্লট করে আমরা বুঝলাম যে আপনার নন কনস্ট্যান্ট ভ্যারিয়েন্স, তারপরে অন অ্যান অ্যাভারেজ এররগুলার মিন জিরো কিনা সেটা আমরা বুঝলাম, বা কোনো এক্সট্রিম ভ্যালু আছে কিনা সেটাও আমরা মানে বুঝতে পারবো আর কি। এখন ওই যে বলছিলাম আরেকটা অ্যাসাম্পশন, যে এররের ভ্যালুটা নর্মালি ডিস্ট্রিবিউটেড কিনা, সেটা আমরা কীভাবে দেখবো, এটার জন্য একটা নর্মাল ডিস্ট্রিবিউশনের, আমরা একটা স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনের সাথে ওই আপনার এররগুলোকে আমরা তুলনা করব। এটাকে বলে কোয়ান্টাইল প্লট বা কিউ প্লট নামে একটা নাম আছে আর কি। বেসিক্যালি কিছুই না, আমরা যেটা বলছিলাম যে স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনের কথা বলছিলাম, সেই স্ট্যান্ডার্ড নর্মালের কিছু নন ভ্যালু আছে, এটাকে বলে স্ট্যান্ডার্ড নর্মাল কোয়ান্টাইল, মানে কোন ভ্যালুর জন্য করেসপন্ডিং আপনার ভ্যালু কত হবে, এই ধরনের একটা ভ্যালু আমরা বের করতে পারি বা আছে, সেই স্ট্যান্ডার্ডের সাথে আমরা তুলনা করি, এগেইন মানে উইদাউট গোয়িং ইনটু ডিটেলস অফ ইট, এবং ওই কম্পেয়ার করি যে আমাদের যে রেজিজুয়ালটা ওই প্যাটার্ন ফলো করতেছে কিনা আর কি। যদি ওই প্যাটার্ন ফলো করে স্ট্যান্ডার্ড নর্মালের প্যাটার্ন, তখন আমরা বলবো যে এররগুলো নর্মালি ডিস্ট্রিবিউটেড আর কি। তো প্যাটার্নটা কখন ম্যাচ করবে, যখন আমরা
ওই যদি এই আপনার স্ট্যান্ডার্ড নর্মালের যে কোয়ান্টাইল ভ্যালুগুলো আছে সেটার সাথে যখন এরারগুলো আমরা প্লট করব সেই লাইনগুলো একটা স্ট্রেট লাইনের মতো হবে আর কি। তো দেখি আমাদের এই ডেটার জন্য কী অবস্থা। তো এটাই সেই নর্মাল কোয়ান্টাইল প্লট। এখানে আমরা যে স্ট্যান্ডার্ডাইজ রেজিডুয়ালগুলো প্লট করেছি দেখেন মোটামুটি, হ্যাঁ, এক্সেপ্ট দিস টু অবজারভেশন, মোটামুটি দেখা যাচ্ছে যে হ্যাঁ এই ভ্যালুগুলো মোটামুটি একটা লাইনের মধ্যে দিয়ে গেছে আর কি। এগেন যেহেতু আমাদের ডেটা ছোট আর সবসময় এরকম কিছু পয়েন্ট আপনার টেইল এরিয়াতে এই রিজিয়নে বা এই রিজিয়নে অলওয়েজ আপনার কিছু পয়েন্ট এই লাইনের বাইরে থাকবে, দ্যাটস ওকে, হ্যাঁ, বাট ওভারঅল আপনার লাইন পয়েন্টগুলো এই যে স্ট্যান্ডার্ড নর্মাল কোয়ান্টাইলের সাথে মিলে যাচ্ছে অলমোস্ট লাইক অন এ ফলিং অন এ স্ট্রেট লাইন। তো আমরা বলতে পারি যে হ্যাঁ দ্যার ইজ নো মেজর ইস্যু, আমরা বলতে পারি যে হ্যাঁ এটা নর্মালি ডিস্ট্রিবিউটেড আমরা বলতে পারি আর কি। তো এইভাবে আমরা নর্মালিটি চেক করবো আর কি। ফাইনালি আমরা এতক্ষণ তো যে অ্যাসাম্পশনগুলো দেখলাম, তো এই অ্যাসাম্পশনগুলো ভায়োলেশন হলে কী কী হতে পারে সেটা কুইকলি বলি। এটা একটা বিশাল টপিক, এটার উপরেই ধরেন যে একটা টোটাল লেকচার দেওয়া যাবে। তো লিনিয়ারিটি অ্যাসাম্পশন তো বুঝতে পারতেছেন, লিনিয়ার যদি না হয় রিলেশনশিপটা, দেন লিনিয়ার রিগ্রেশন মডেল ইজ ইটসেলফ ইনভ্যালিড, তাই না, ইটস নট অ্যাপ্রোপ্রিয়েট। তো এটা তো বোঝা যাচ্ছে যে সেক্ষেত্রে ওই মডেল থেকে আসলে ইউজফুল কিছু পাওয়া যাবে না। ইন্ডিপেন্ডেন্স যদি ভায়োলেটেড হয় তো সেক্ষেত্রে আসলে আমরা যখন আমাদের যে টাইম সিরিজ টাইপের মডেল আছে সেক্ষেত্রে এই ইন্ডিপেন্ডেন্স ব্যাপারটা খুব ইম্পর্ট্যান্ট। কনস্ট্যান্ট ভ্যারিয়েন্সের যে ইস্যুটা যেটা বললাম যে আপনার এরর ভ্যারিয়েন্স কনস্ট্যান্ট থাকতে হবে, এটা একটা সিরিয়াস ইস্যু। এর কারণ কি, যখনই আপনার ভ্যারিয়েশন বেড়ে যাবে অ্যাজ দ্য ভ্যালু অফ ওয়াই ইনক্রিজেস, তার মানে কি এই জায়গায় যদি ভ্যারিয়েশন বেশি হয় আপনার এই যে রিগ্রেশনের যে মিন ভ্যালুটা তার ভ্যারিয়েশনটা অনেক বেশি কম্পেয়ার টু ফর এক্সাম্পল হিয়ার যেটা আমাদের আইডিয়াল সিচুয়েশন। তো ভ্যারিয়েশন বাড়লে যেটা হবে আমরা যে প্যারামিটারের যে এস্টিমেটগুলো করবো, হ্যাঁ, বেটা ওয়ানের যে এস্টিমেটটা করবো এটা আনস্টেবল মানে আনরিলায়েবল, কারণ ভ্যারিয়েশন ইজ টু মাচ, সেটা সেই কারণে হবে। যে কারণে আপনার যে কনফিডেন্স ইন্টারভ্যালগুলো যখন আপনি পাবেন ইট কুড বি ইনফ্লেটেড, মানে ইট কুড বি আনইউজুয়ালি লার্জ, হ্যাঁ। তো ওইটা একটা ইস্যু আমাদের, যেহেতু রিগ্রেশন মডেল কনফিডেন্স ইন্টারভ্যাল আমরা ব্যবহার করব ডিসিশন মেকিংয়ে, সো ইট উইল ইম্প্যাক্ট আওয়ার ডিসিশন, আমাদের ডিসিশনটাই আসলে কাইন্ড অফ আনস্টেবল হয়ে যাবে আর কি। আর নর্মালিটি অ্যাসাম্পশন হলো যেটা বলছিলাম, নর্মালিটি ইজ নট এ স্ট্রিক্ট রিকোয়ারমেন্ট যে আমাদের নর্মাল হইতেই হবে, কিন্তু যদি আমরা হাইপোথিসিস টেস্ট করি, যেহেতু ওই হাইপোথিসিস টেস্টের যে স্ট্যাটিস্টিক্যাল মেকানিজম সেটা নর্মাল ডিস্ট্রিবিউশন একটা ইম্পর্টেন্ট অ্যাসাম্পশন, এটা অ্যাসাম্পশন, সো এরারগুলো ওই ক্ষেত্রে নর্মাল হতে হবে। যদি এরার নর্মাল না হয় তাহলে আমাদের যে হাইপোথিসিস টেস্ট করব ওইটা আসলে মানে কোশ্চেনেবল হয়ে যাবে আর কি, অলরাইট। এবং সেই ক্ষেত্রে আপনার কনফিডেন্স ইন্টারভাল খুব ছোট হয়ে যেতে পারে, খুব ন্যারো হতে পারে, আবার খুব মানে বিগও হয়ে যেতে পারে আর কি। এটা বোথ ওয়ে ইট ক্যান গো। সো এই ব্যাপারে আরও বিস্তারিত জানার জন্য আমি ডিউক ইউনিভার্সিটির একটা লিঙ্ক পাইছি আর কি, এখানে আপনারা যারা আগ্রহী তারা দেখতে পারেন আর কি। এই হলো আমার রিগ্রেশনের যে অ্যাসাম্পশনগুলো চেক করা এবং অ্যাসাম্পশনের যে কনসেপচুয়াল যে আন্ডারস্ট্যান্ডিং সেই জিনিসটা দেওয়ার আমি চেষ্টা করলাম। পরবর্তী আরও বেশ কয়েকটা আমার মানে এই রিগ্রেশন টপিকের উপরে আরও অ্যাটলিস্ট 3টা লেকচার থাকবে। ডেফিনেটলি নেক্সটটা হবে হচ্ছে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন, যেখানে মোর দ্যান ওয়ান প্রেডিক্টর আমার মডেলে থাকবে। তারপরে আরেকটা ইন্টারেস্টিং এবং ইম্পর্ট্যান্ট টপিক থাকবে, সেটা হলো ভ্যারিয়েবল সিলেকশন ইন রিগ্রেশন মডেল, এবং সেখানে আমি দেখাবো যে কেন আপনি স্টেপ ওয়াইজ মেথড ব্যবহার করবেন না, ইউ শুড নট ইউজ স্টেপ ওয়াইজ মেথড ফর ভ্যারিয়েবল সিলেকশন, এবং এটার জন্য আপনি এর পরিবর্তে কি ব্যবহার করতে পারেন সেই জিনিসটা নিয়ে আমি আলোচনা করব। এবং সেটা থাকবে হচ্ছে এই যে রিগ্রেশনের যে রেগুলারাইজেশন, হ্যাঁ, এই জিনিসটা, এটা কিন্তু আসলে স্ট্যাটিস্টিক্যাল কনসেপ্ট আসলে, হ্যাঁ, এখন মেশিন লার্নিং কিন্তু এটা হিউজ ইউজ হয়। তো সেখানে আমরা যে লাসো রিগ্রেশন, রিজ রিগ্রেশন এবং ইলাস্টিক নেট রিগ্রেশন নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে আমাদের রিগ্রেশনের লাস্ট টপিক হবে আর কি ইনশাআল্লাহ।